হ্যাঁ মা, খুব বড় ব্রেক পেয়েছি আমি। এবার তুমি দেখো আমি কি করে বাবার নাম উজ্জ্বল করি। বাস একবার। 1 মিনিট মা, দরজায় কেউ এসেছে, আমি তোমাকে 1 মিনিটে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, উপহার পেলে আমার? কে তুমি? জেনে কি করবে? শুধু 25 লাখ টাকা নিয়ে রাত্রি 10টার সময় জগার্স পার্কের পিছনে কস্টা ভিলায় চলে এসো, না হলে এই সিডিটা। কে তুমি যে আমাকে ব্ল্যাকমেল করছো? এই সিডিটা তো রাজেশের কাছে ছিল, আর ও তো মরে গেছে। কিন্তু ধান্দা আজও বেঁচে রয়েছে। সময় চলে এসো টাকাটা নিয়ে, না হলে তোমার এই ভুল কাজে সিডিটা ঠিক হাতে পৌঁছে যাবে। তো এটার মানে এটা হলো যে সৌরভের এই কাণ্ডতে অভিযোগ আসার পর সবথেকে বেশি লাভ রূপলের হয়েছে। আর রূপল চট করে ওকে 3 লক্ষ টাকা ধারও দিয়ে দিল। এটা কি ঘটনা বুঝতে পারছি না। এক হাতে রূপল আর দ্বিতীয় হাতে তিওয়ারি আর মায়াঙ্ক। কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। খেলা তো এবার শুরু হলো, নিউ গেম। হ্যালো, কেমন আছো ম্যাডাম? কে? সবাই আমাকে এই একই প্রশ্ন করে আর আমি সবাইকে একই উত্তর দিই। নামটা জেনে কি করবে ম্যাডাম? কাজের কথা শোনো। এমনিতে তো তোমার চুরির গল্পগুলো আদালতে পৌঁছেই গেছে, কিন্তু সবাই এখনো জানতে পারেনি। কে তুমি? গোটা পৃথিবী দেখবে তোমার কাণ্ড, আর তুমি হয়ে যাবে ইন্টারন্যাশনাল চোর। না, তুমি এরকম করতে পারো না। আর ওই ভিডিওটা তো রাজেশের কাছে ছিল না। রাজেশ তো মরে গেছে, তাহলে তুমি কে? আবার সেই ফালতু কথা। আরে কে বেঁচে আছে আর কে মরে গেছে সেটা ইম্পর্টেন্ট নয় ম্যাডাম। যেটা ইম্পর্টেন্ট হলো সেটা হলো আজ রাতে 15 লাখ টাকা নিয়ে জগার্স পার্কের পিছনে কস্টা ভিলাতে চলে এসো, না হলে গোটা পৃথিবীর কাছে কালকে সকালের মধ্যে তোমার এই চুরির ঘটনাগুলো পৌঁছে যাবে। নতুন ব্ল্যাকমেলার পিসিও থেকে ফোন করছিল বলে মনে হয়। কল ট্রেস হয়েছে কি বলুন? আগে হ্যাঁ স্যার। স্যার, আমার খুব ভয় করছে। তুমি নিশ্চিন্ত থাকো সঞ্জনা। হতে পারে কেউ এমনি এমনি তোমাকে বোকা বানাচ্ছে, টাকা নেওয়ার চেষ্টা করছে হয়তো। একটা বিষয় তো একেবারে নিশ্চিত, যেই হোক না কেন এই ব্যক্তি সে এই কেসের সঙ্গে জড়িত। এই কেসের সমস্ত রহস্য সে জানে, কিন্তু এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই যে এই সিডিটা ওর কাছে আছে কি না। আর ডেকেছে যখন, দেখা করতে তো যেতেই হবে। যাবি বলুন? ইয়েস স্যার। এই তোর সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? তুই জানিস না এখন এই বাড়িটা আমার রে, আমার। দেখ অশোক, আমি তোর সাথে কথা বলতে চাই না। ওই আলমারিতে আমার কিছু দরকারি জিনিস আছে, আমি এই, শুধু। খবরদার অশোক, আমার জিনিস। খবরদার। তোর সমস্ত নাটক আমি বুঝতে পারছি। তুই রাজেশের ব্যাংকের কাগজ নিতে এসেছিস না, যাতে সবকিছু তুই হাতাতে পারিস। আমার জিনিস আছে ওখানে। এই চুপ! সাবধান, যদি তুই আর এক পাও আগে বাড়াস। যা বেরো, বেরো। আর আজকের পর এই বাড়ির আশেপাশেও যেন না দেখি, আমার তাহলে তোর জিনিসগুলো- পা ভেঙে তোর হাতে দিয়ে দেবো। বেরো। টাকা কোথায়? ও ম্যাডাম, টাকা। আরে ও ম্যাডাম,
দেখুন। একটাই মার্ডার কেস সলভ হয়নি, আর একটা লাশ এসে গেল। কিন্তু ইন্সপেক্টর যাদব, এটা তো পরিষ্কার হয়ে গেল যে সৌরভ আচার্য খুনি নয়, অন্য কেউ। এই দেখুন, ওয়াইন শপের বিল পেয়েছি। সানশাইন ওয়াইন শপ। হাবিলদার, আগে স্যার। খোঁজ করো যে এই বিলটা কার, কে ওখান থেকে মদ কিনেছে। আরে আপনি? কি হলো ওখানে? এক্সকিউজ মি শেফালি, আমি তোমাকে কতবার বলেছি অফিসে আমাকে ফোন করো না। আরে তুমি জানো তো। আই লাভ ইউ বাবা। ওকে বাই। আপনি এখনো গেলেন না? যতক্ষণ আমি ব্ল্যাকমেলারের নাম না জানতে পারবো আমার ঘুম আসবে না। বলুন কি হলো ওখানে? ওই আসলে কি শুনছি আমি? রূপলকে হত্যা করা হয়েছে? কি? হ্যাঁ স্যার, আমি যখন কৌস্তবিলে পৌঁছলাম থ্যাংক তখন গড আমি ওখানে যাইনি। ওই ব্ল্যাকমেলারই ওকে মেরেছে। দেখুন সঞ্জনা দেবী, আপনি নিশ্চিন্তে থাকুন। এখানে কে কাকে মেরেছে সেটা তো তদন্তের পর জানতে পারা যাবে। আপনি যান, আপনি এবার বাড়ি যান। যদি আপনার কাছে কোনো রকম হুমকি ফোন বা ব্ল্যাকমেলিং কল আসে তাহলে আপনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবেন। যান আপনি। বলুন, কি কি হলো, কি ব্যাপার? কিছু পেলি কি? স্যার একটা ওয়াইন শপের বিল পেয়েছি, আমি ইন্সপেক্টর যাদবকে দিয়ে দিয়েছি। আর তারপর যখন আমি স্যার, আমার তো মনে হয় যে রূপলের মার্ডার করে খুনি বা ব্ল্যাকমেলার যেই থাক, ও ঘটনাস্থল থেকে যখন পালাচ্ছিল তখন ওর হাত বা পকেট থেকে ওই সিডিটা পড়ে গিয়ে থাকবে। কোথায় আছে সেই সিডি? দে আমাকে। স্যার আমার ব্যাগে আছে। স্যার ওই সিডিটা আমি ডায়েরির মধ্যে রেখেছিলাম, আর ওই ডায়েরিটাই ব্যাগে ছিল। বুঝছি না ওই ডায়েরিটা কোথায় হারিয়ে গেল। ডায়েরি উধাও হয়ে যায়নি, ডায়েরি উধাও করে দেওয়া হয়েছে। আর গায়েব যে করেছে এইমাত্র সে ওইখানে বসেছিল যেখানে এখন তুই বসে আছিস। লেপ্টোমেনিয়া। কে? গুড মর্নিং সঞ্জনা দেবী। হ্যাঁ সরি, সকাল সকালে আপনাকে ডিস্টার্ব করছি। অ্যাকচুয়ালি দেখুন, কিছু মনে করবেন না, কাল রাত্রে আপনি কেডি স্যারের অফিসে এসেছিলেন। আপনি ভুল করে আমার ডায়েরিটা, না আই মিন ভুল করে আর কি। দেখুন ওই ডায়েরিতে না একটা খুব ইম্পর্টেন্ট সিডি ছিল। না না, মিস্টার পাঠকের অফিস থেকে আমি কোনো ডায়েরি নিইনি। ট্রাস্ট মি। ওকে। হ্যাঁ সাওয়াল, খোঁজ করেছিলে ওয়াইন শপের? সাবাস, চলো গাড়ি বার করো। না স্যার, মায়ের দিব্যি বলছি আমি খুন করিনি। এটা স্বীকার করছি যে আমি রূপল দেবীকে ব্ল্যাকমেল করছিলাম। হ্যাঁ, ওই ব্ল্যাকমেল আপনি করেছেন, হত্যাটাও তো আপনি করেছেন, এসব করেছেন আপনি। রাজেশের সঙ্গে আগে থেকেই আপনি ওর ধান্দায় জড়িত ছিলেন। আগে না পাঠকবাবু, আমি তো আসলে রাজেশের সাথে দেখা করতে আমি যখন গোড়াই বিচে পৌঁছালাম তখন ও মরেই গিয়েছিল। আর ওর পকেট থেকে আমি একটা সিডি পাই। আমি জানতাম 15,000 টাকা রোজগার করতো আমার ভাই রাজেশ। বড় লোকদেরকে ব্ল্যাকমেল করেই ও এত বড় লোক হয়েছিল। আমি একটু লোভ করে ফেলেছিলাম সাহেব। জজ সাহেব, আমি কাউকে খুন করিনি। আর রূপল দেবীর সঙ্গে দেখা করতে আমি যখন ঠিক সময় পৌঁছালাম উনিও মরে গেছিলেন সাহেব। আপনার সঙ্গেই এরকমটা কেন হয় যে যখন আপনি পৌঁছন তো লাশটা ওখানে আগে থেকেই পড়ে থাকে? হজম হচ্ছে না এই বিষয়গুলো আমার। আর এই রাজেশবাবুর মৃত্যুর পর তো ওনার সমস্ত ধন সম্পত্তি
বাড়ি ইত্যাদি এই সমস্ত কিছুর মালিক তো আপনি হয়ে গেলেন। তো এই হলো আপনার হত্যার উদ্দেশ্য। আপনি ভাবলেন যে রোজ রোজ ভাইয়ের কাছ থেকে কি 200-400 টাকা চাইবো, তাহলে একবারে পুরো সাফাই করে দিয়ে পুরো ধন সম্পত্তি আমি পেয়ে যাই। কি আগে না স্যার, স্যার আমি বড়লোক হওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখতাম, কিন্তু আমার ভাইকে মেরে নয়। স্যার রাজেশের যে সম্পত্তির ব্যাপারে আপনি কথা বলছেন তার উপর আমার থেকে বেশি অন্য কারোর নজর ছিল। আচ্ছা, অন্য করো রিয়েলি? কার কার এবার বলুন। কাল রাতেও জবরদস্তি বাড়ির ভিতর ঢুকে নিজের অধিকার ফলাতে এসেছিল। ওই যে সামনে বসে আছে আমার ভাইয়ের প্রেমিকা। কে? মীরা? অর্ডার অর্ডার। ইয়োর অনার, রাজেশের বাড়ি থেকে আমার কিছু জিনিস ফেরত আনতে গিয়েছিলাম। আচ্ছা, কিরকম কিরকম জিনিসপত্র? ওই একবার আমি রাজেশের বাড়ি ওর সাথে গিয়েছিলাম, তো আমার হ্যান্ডব্যাগটা ওখানে ফেলে আসি। কাল আমি ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম আমার হ্যান্ডব্যাগটা গিয়ে নিয়ে আসি। ব্যাস এইটুকু একটা ব্যাপারে এই এই মাতালটা শুধু শুধু এত বড় একটা ঝামেলা পাকালো। স্যার আমার তো মনে হয় যে রাজেশকে এই খুন করেছে, যাতে রাজেশের সমস্ত প্রপার্টির ও একা মালিক হতে পারে। আপনি জানেন মীরা দেবী, আমার সহায়ক বরুণের সাহায্যে এরকম কিছু তথ্য আমি পেয়েছি যে কারণে একটা নতুন উদ্দেশ্য সামনে চলে এসেছে রাজেশ বাবুকে হত্যা করার। তুমি কোন সত্যের দিকে ইঙ্গিত করছো মিস্টার পাঠক? ইওর অনার, মীরা দেবী কিছুদিন আগে একজন ডক্টরের কাছে গিয়েছিলেন। ডক্টরের কাছে গিয়েছিলেন না? না না, ডক্টর বিমল অবস্থি। ইয়োর অনার, এই কেসের সাথে ডাক্তারের কি সম্পর্ক? জসওয়াল বাবু, এক্ষেত্রে সম্পর্কটা হলো এই যে ডক্টর বিমলা অবস্থি একজন গাইনোকোলজিস্ট। মীরা দেবী ওনার কাছে গর্ভপাত করাতে গিয়েছিলেন। তো আসলে ব্যাপারটা হলো এই যে আপনি ডক্টর বিমলা অবস্থির কাছে গিয়েছিলেন, যিনি একজন গাইনোকোলজিস্ট, গর্ভপাত করাতে গিয়েছিলেন, যার অর্থ এই দাঁড়ায় যে আপনার পেটে সন্তান এসেছিল। আপনার নিজেরই বক্তব্য অনুসারে আপনার সঙ্গে রাজেশের বেশ সুগভীর সম্পর্ক ছিল। তো এটা স্পষ্ট যে আপনার পেটে যে বাচ্চাটা এসেছিল সেটা রাজেশেরই হবে সম্ভবত। আর যখন আপনি রাজেশকে এই বিষয়টা বললেন আর বিয়ে করার জন্য চাপ দিতে থাকলেন, তখন যে বিষয়টা হলো রাজেশ হয়তো অস্বীকার করে দিল। আমি বিয়ে এখন করতে পারবো না। তাহলে এই বাচ্চাটার কি হবে রাজেশ? নষ্ট করে দাও। শেষ করব, শুধু তোমার পাপকেই নয়, এই বাচ্চার বাবাকেও। কিন্তু আমি রাজেশকে খুন করিনি। মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি আপনার কথা মীরা দেবী। আর পাঠক সাহেব, এবার আমার কথাটা একটু মেনে নিন না, যে রাজেশের খুন সৌরভের গান থেকেই হয়েছে। মানছেন তো আমার কথাটা? যেখানে ইয়োর অনার মীরার পৌঁছানো একেবারেই অসম্ভব। এটা একেবারেই পরিষ্কার যে রাজেশ চক্রধরের হত্যা শুধুমাত্র সৌরভ আচার্যই করেছেন। ইয়নার অভিযোগ পক্ষের উকিল তিনি যদি সুযোগ পান তো রূপল দেবীর হত্যার দায়ও আমার মক্কেলের কাঁধে দিয়ে দেবেন বোধহয়। ওনার কাছে কোনো তথ্য নেই এটা প্রমাণ করার জন্য যে জেলের মধ্যে গরাদের পিছনে আমার মক্কেল হঠাৎই মিস্টার ইন্ডিয়া হয়ে উধাও হয়ে গেলেন আর রূপলকে হত্যা করার পর আবারও ওই লকআপে ফিরে আসলেন। আমি মেনে নিচ্ছি আপনার কথা, আমি মেনে নিচ্ছি যে রূপলের খুন অন্য কেউ করেছে, অন্য কোনো উদ্দেশ্যে করেছে। আর কি উদ্দেশ্যে করেছে সেটা এক্ষুনি প্রমাণ করছি। কিন্তু ইয়োর অনার, সেই কারণে অশোক চক্রধরকে এই কাঠগড়াতে আরেকবার ডাকতে হবে। অশোক চক্রধর বাবু, আপনি তো আদালতে এটা বলে দিয়েছেন যে রূপল দেবীকে আপনি ব্ল্যাকমেল করতেন, কিন্তু এটা বলেননি যে কেন ব্ল্যাকমেল। যাকে সেটা আপনার ভুল না, বোধহয় পাঠক বাবু জিজ্ঞেস করতে ভুলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জিজ্ঞেস করছি। বলুন কেন ব্ল্যাকমেল করতেন আপনি রূপল দেবীকে? ওই স্যার অ্যাকচুয়ালি রাজেশদার পকেট থেকে আমি যে সিডিটা পেয়েছিলাম তার মধ্যে রূপল দেবীর একটা ভিডিও ছিল, বন্ধ ঘরের ভিতরের এমন কিছু ছবি যার ব্যাপারে আমার বলতেও লজ্জা করছে স্যার। কিন্তু এই যে আছেন না সৌরভ আচার্য, উনি আপনাকে এর ব্যাপারে ডিটেলে বলতে পারবেন স্যার। কেন উনি বলতে পারবেন কেন? কারণ সিডিতে রূপল দেবীর সঙ্গে অন্য কেউ নেই, বরং ইনি ছিলেন। কি এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি আমার নামে? আমি আর রূপলের সঙ্গে, তাও একটা বন্ধ ঘরে? এখন স্যার আমি ভিডিওতে যা দেখেছিলাম তাই বলছি, একদম অ্যাডাল্ট সিন। আরে জসওয়াল বাবু, এই আপনি একজন এত বড় উকিল, আপনি তো জানেন যে শুধুমাত্র বক্তব্যে এখানে কিছু হয় না, সঙ্গে এখানে প্রমাণটাও দিতে হয়। তো আপনি জিজ্ঞেস করেননি আপনার সাক্ষীকে যে ওই সিডিটা কোথায় আছে? কোনো ব্যাপার না, আমি জিজ্ঞেস করছি কোথায় আছে ওই সিডি। স্যার ওই সিডিটা আসলে হারিয়ে গেছে স্যার। হারিয়ে গেছে? স্যার রূপল দেবীর লাশ দেখে আমি যখনই ওখান থেকে হুটোপাটা করে পালালাম
তখন ওটা রাস্তায় কোথাও আমার পকেট থেকে পড়ে গেছিল স্যার। ইয়নার ওনার পকেট থেকে ওই সিডিটা পড়ে যায়। এবার যতক্ষণ না ওই সিডিটা পাওয়া যায়, এই বিষয়টার কোনো প্রমাণ পাওয়া যাবে না যে ও কথাগুলো সত্যি বলছে কিনা, ততক্ষণ ওনার কথা সত্যি বলে মানা যাবে না। অশোক মিথ্যে কেন বলতে যাবে পাঠকবাবু? কোনো কারণই নেই দোষারোপ করার সৌরভ আচার্যের ওপর, ইওর অনার। কিন্তু এই যে কথাবার্তা হলো তা থেকে খুনের আসল কারণটা সামনে চলে এলো, আসল উদ্দেশ্য, মোটিভ অফ মার্ডার। এতক্ষণ তো আমাদের মনে হচ্ছিল যে রাজেশ চক্রধর এনার স্ত্রীকে চুরি করতে দেখেছিলেন পারফিউমের বোতল দোকান থেকে, এই জন্য ব্ল্যাকমেল করতেন। কিন্তু আসল সত্যিটা এটা নয় ইওর অনার। সত্যিটা তো এই যে এনার যে অবৈধ সম্পর্ক চলছিল রূপলের সাথে, সেই ব্যাপারটা রাজেশ জানতে পেরে গিয়েছিল, আর সেই জন্যই ও ব্ল্যাকমেল করছিল, মোটা টাকা চাইছিল, 10 লাখ হয়তো। দেখুন এখন যেমন রেগে যাচ্ছেন, তখন হয়তো আরও রেগে গিয়েছিলেন, আর এই রাগেরই কারণে মেরে ফেললেন ওনাকে রাজেশ চক্রধর। আর ইওর অনার, এই যে একটা সম্পর্ক ছিল রূপলের সাথে এদের দুজনের, অবৈধ সম্পর্কের যে ব্যাপারটা, তাই আমি এমনি এমনি বলছি না। যে নিউজ চ্যানেলে দুজনে কাজ করতেন, সেই নিউজ চ্যানেলের কিছু কলিগও এখানে এসছেন। আর সবচেয়ে বড় কথা, খবরদার সেই নিউজ চ্যানেলের ওনার সিদ্ধার্থ দেশাইও আপাতত আমাদের সাথেই আছেন। কিছু গরমা গরম খবর দিতে চান, ব্রেকিং নিউজ ইওর অনার। যদি আপনার পারমিশন থাকে তো ডাকি এখানে। পারমিশন গ্র্যান্টেড। ইওর অনার, সৌরভ আর রূপল আমার চ্যানেলের খুবই অভিজ্ঞ দুজন রিপোর্টার ছিল, কিন্তু এখন কাজ ছাড়াও ওদের মধ্যে কি রিলেশন ছিল সেটা আমার জানা নেই। আর আমি কখনো গোয়েন্দাগিরিও করিনি, কিন্তু যখনই সৌরভের কেবিনে যেতাম তখন দেখতে রূপলও ওখানে আছে। তাহলে এখন কি করব? So I know when she will understand it, she's going to... আমি তোমাদের ডিস্টার্ব করলাম না তো? না বস, এনিওয়েজ, এত রাত হয়ে গেছে, তোমরা বাড়ি যাবে না নাকি? যাবো বস, কিন্তু কাজ শেষ হওয়ার পর। ওকে, টেক কেয়ার। রাতের পর রাত ওরা চ্যানেলে থেকেও যেত, কিন্তু কি কাজ করতো আমিও জানি না। মিস্টার দেশাই, আপনি আমার ব্যাপারে এসব বলছেন? আমার আর রূপলের শুধুমাত্র প্রফেশনাল রিলেশন ছিল। রাতের পর রাত জেগে আমি চ্যানেলের টিআরপি বাড়ানোর কাজ করতাম। সৌরভ, এই কথাটা আমি অলরেডি আদালতকে জানিয়েছি, আর তোমার সক্ষমতার উপর আমার কোনোদিন সন্দেহ ছিল না, সেটা তুমিও খুব ভালো করে জানো, রাইট? কিন্তু ইওর অনার, যখন আমি রূপলকে সৌরভের জায়গায় প্রমোট করি, তখন মায়াঙ্ক আমার উপর খুব রেগে যায়। এমনকি আমার কেবিনে এসে আমার সঙ্গে ঝগড়াও করতে থাকে। মিস্টার দেশাই, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই রাইট নাও। কল ইউ ব্যাক। এত রেগে রেগে কথা বলছো কেন তুমি? তাহলে কি করব? আমি আপনার চ্যানেলের সব থেকে পুরনো রিপোর্টার। ভেবেছিলাম সৌরভ মার্ডার কেসে ফেঁসে যাওয়ার পর আমার গোল্ডেন চান্স আছে, কিন্তু না, সেই চান্সটা আপনি রূপলকে দিলেন। যে একসময় আমার অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে সোজা আমার সিনিয়র বানিয়ে দিলেন। এটা আমি একদম সহ্য করব না মিস্টার দেশাই। যেভাবে সৌরভের শুধু ক্যারিয়ার নয়, লাইফ নষ্ট হয়েছে না, সেইভাবে আমি রূপলের লাইফও নষ্ট করেই ছাড়বো। এমন মজা দেখাবো না যে এই জন্মে কেন, পরের জন্মেও মনে রাখবে। রূপল দেবীকে মজা দেখানোর সেই ভদ্রলোক আপনি নন মায়াঙ্ক বাবু, তাই না? না মিস্টার পাঠক, আসলে তখন আমি রাগের মাথায় ছিলাম তাই এসব বলেছি। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। যদি আপনার সামনে আপনার জুনিয়র প্রমোশন পেয়ে যায় আর আপনি সেই জায়গাতেই পড়ে থাকেন, তাহলে একটু তো খারাপ লাগবেই। কিন্তু থ্যাংক গড, মিস্টার দেশাইকে রেজিগনেশন দেওয়ার পরেই আমি একটা ওভারসিজ চ্যানেলে চিফ নিউজ রিপোর্টারের জব পেয়ে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। যদি আমি ভুল না করি তাহলে এটা ওই সিঙ্গাপুরের চ্যানেলটা, তাই না? যেটার মধ্যে মন্ত্রী তিওয়ারি বাবুর শ্যালকের একটা অংশীদারিত্ব রয়েছে। এবার সোজা আমার মনে এই প্রশ্নটা উঠছে যে এরকম কি করলেন আপনি মন্ত্রী তিওয়ারিকে তুষ্ট করার জন্য, যে কারণে উনি আপনাকে ওখানে ওই সিঙ্গাপুরের চ্যানেলে চিফ রিপোর্টারের চাকরিটা দিয়ে প্রসন্ন করল। আপনার তো মুখ বন্ধ হয়ে গেল। মন্ত্রীবাবুকে জিজ্ঞেস করা যায়। তিওয়ারি বাবু, মায়াঙ্ককে কবে থেকে চেনেন আপনি? এখন আর এত কি করে মনে থাকবে? কত জার্নালিস্ট আমার সঙ্গে মিট করে, মায়াঙ্কের সঙ্গে দেখাও হয়েছিল হয়তো। হ্যাঁ, কেননা এর আগে কখনো আপনার সঙ্গে ওকে দেখা যায়নি, কিন্তু আজকাল খুব সঙ্গে সঙ্গে থাকছেন আপনারা দুজন, দেখা যাচ্ছে। আমার সহায়ক আপনাদের দুজনকে আপনার গাড়িতে একসঙ্গে দেখেছেন, আর আপনি আপনার ওই শ্যালকের চ্যানেলে বেশ উঁচু একটা পদ দিয়েছেন মায়াঙ্ককে। তো কি
কি কারণ ছিল, কেন এতটা দয়া দেখালেন আপনি ওর ওপর? এই কেসের সঙ্গে এর কি সম্পর্ক? এটা কি ধরনের প্রশ্ন জজ সাহেব? না 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 না, একেবারে ঠিক ঠিক প্রশ্ন করেছি আমি আপনাকে তিওয়ারি বাবু। ইয়নার গত মাসেই একটা ন্যাশনাল চ্যানেলে তিওয়ারি বাবু সৌরভ আচার্যের ওপর প্রতিশোধ নেওয়ার কথা বলেন। তার ঠিক দুদিন পরেই রাজেশের হত্যা হয়। এটা পুরোপুরি সম্ভব ইয়নার যে এই গোটা পরিকল্পনাটা তিওয়ারি বাবু করেছেন ময়াঙ্কের সাহায্য নিয়ে। ময়াঙ্কের আগে সৌরভের বিষয়ে যাবতীয় তথ্য সামগ্রী জোগাড় করার পর একটা ষড়যন্ত্র করে ওনার গাড়ি থেকে বন্দুকটা বার করে এটা কি ফালতু কথা বলছেন পাঠক বাবু? এক তো আমার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কাঠগড়া দাঁড় করিয়েছেন, এটাই তো অনেক। আর তার উপর আমার উপর জঘন্য দোষারোপ করছো। সজ্ঞানে আছেন তো? হ্যাঁ, আমি তো সজ্ঞানে রয়েছি মন্ত্রী মহোদয়, কিন্তু আপনি রাগান্বিত হয়ে রয়েছেন এবং এই রাগের কারণে আপনি রাজেশকে হত্যা করেছেন। আর যখন রূপাল আপনার এবং মায়াঙ্কের এই বিষয়টা জানতে পেরে যায় তখন আপনি রূপালকেও হত্যা করালেন। যেহেতু মায়াঙ্ক আপনাকে এই যাবতীয় কাজে সহায়তা করেছে সেই কারণে আপনি মায়াঙ্ককে কোনো একটা চ্যানেলে উচ্চ পদে স্থাপন করালেন, করলেন কিনা? কেডি পাঠক, তোমার কোনো আন্দাজ নেই তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। দিল্লি পর্যন্ত কানেকশন আমার, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এই যে আমার ওপর তো সরব করছো না, তোমাকে তোমার সীমা আমি দেখিয়েই ছাড়বো। তোমার ওকালতি আমি বন্ধ না করে দিই তাহলে আমার নাম সদানন্দ তেওয়ারি নয়। মিস্টার তেওয়ারি, আপনি প্লিজ শান্ত হন। জনতার প্রতিনিধি হয়ে এই ধরনের অভদ্র ব্যবহার আপনাকে শোভা দেয় না। এই আদালত ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী স্বীকার করে না যতক্ষণ না আরোপ পুরোপুরি প্রমাণিত হচ্ছে। এই আদালত দুদিনের জন্য মুলতুবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। দুদিন বাকি আছে বলুন, আর এই দুদিনে আমাদের অনেক কিছু খুঁজে বার করতে হবে। তাছাড়াও এই সময় আমার সন্দেহ ঘুরে দুজনের ওপর চলে এসেছে, অশোক আর তিওয়ারি। স্যার ময়ঙ্ক তো আছে না বলুন, আমার অনুমান বলছে ময়াঙ্ক শুধুই একটা পুতুল যার দড়িটা তিওয়ারি বাবুর হাতে রয়েছে। আর তাছাড়াও এই যে অশোক নতুন যেই তথ্যগুলো দিল এটা তো গভীর চিন্তায় ফেলে দিল। কিন্তু বাস্তবে রূপল আর সৌরভের মধ্যে কোনো রকম আপত্তিজনক সম্পর্ক ছিল না তো, যে কারণে আগে রাজেশ সৌরভকে ব্ল্যাকমেল করছিল আর তারপর অশোক রূপলকে। স্যার যদি সৌরভ আমাদেরকে একবার মিথ্যে বলতে পারে তাহলে দুবার কেন নয়? যদি ওই স্মৃতিটা হারিয়ে না গিয়ে থাকতো তাহলে আজকে এই রহস্যটা সমাধান হয়ে যেত যে অশোক কতটা সত্যি বলছে। মিথ্যে কথা বলছে ও। সৌরভ আমাকে ধোকা দিতে পারে না। সেদিন আদালতে যখন ওর উপর খারাপ দোষারোপ করা হচ্ছিল তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার কত বড় ভুল হয়ে গেছে। পরুণ, আমি তোমার মিথ্যে কথা বলেছিলাম। সেদিন রাত্রিরে ওই ডায়েরিটা আমি চুরি করেছিলাম যাতে ওই সিডিটা ছিল। তাহলে আপনি আমাকে বলেননি কেন? কারণ বাড়ি যাবার সময় ওই ব্যাগটা আমি অটোতে ভুলে গেছিলাম। কত কষ্ট করে একটা প্রমাণ পাওয়া গেছিল যেটা দিয়ে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারতাম, আমি সেটাও হারিয়ে ফেললাম। আপনি বসুন, আমি প্লিজ বসুন, আপনি বসুন। হ্যাঁ বসুন। আজ আমার এই চুরির অভ্যেসটার জন্য আমি একটা জরুরি প্রমাণ হারিয়ে ফেললাম। ঘেন্না হচ্ছে আমার নিজের ওপর। এই নিন, আজ পর্যন্ত আমি যা যা চুরি করেছি সব এনেছি। এসব আপনি পুলিশকে দিয়ে দিন, আর আমার যা সাজা হবে তার জন্য আমি তৈরি।
কেন জানি না আমার মনে হচ্ছে যে এই ঘড়িটা আমি রূপলের হাতে দেখেছিলাম। রূপলের ঘড়ি কি এটা? সেকেন্ড হিয়ারিং এর সময় আমি রূপলের পাশে বসেছিলাম আর আমি ওর ব্যাগ থেকে এই ওয়াচটা বের করে নিয়েছিলাম। ও এখন আর বেঁচে নেই, কিন্তু প্লিজ মিস্টার পাঠক, এই ওয়াচটা আপনি ওর বাড়ির লোকের কাছে পৌঁছে দেবেন। আর প্লিজ আমার তরফ থেকে সরি বলবেন। বরুণ, এই ঘড়িটার পিছনে এস লেখা রয়েছে। যদি এস ফর সৌরভ হয় তাহলে তো ঘড়ির সিরিয়াল নাম্বার থেকে খোঁজ নে যেটা কোন দোকান থেকে কেনা হয়েছিল, আর এটা কে কিনেছিল। হ্যাঁ স্যার। না মিস্টার পাঠক, আমি আর রূপল শুধুমাত্র প্রফেশনাল কালিগ ছিলাম। হ্যাঁ, কিন্তু ও যখন জানতে পারলো যে আমি খবরদার নিউজ চ্যানেল ছেড়ে আমি একটা অন্য নিউজ চ্যানেলে জয়েন করছি, তখন ও আমার সাথে বেশি সময় স্পেন্ড করতে শুরু করে। কারণ ও আমার থেকে মিডিয়ার ঘাতঘাত শিখতে চাইছিল। ও এটা জানতো যে আমার থেকে বেশি আর কেউ এই ফিল্ডে এক্সপিরিয়েন্স নয়। কিন্তু কেন ছেড়েছিলেন আপনি ওই খবরদার নিউজ চ্যানেল? স্যার, অ্যাকচুয়ালি একটা রাইভাল চ্যানেল আমাকে ডবল প্যাকেজ আর ওদের কোম্পানিতে পার্টনারশিপ অফার করেছিল। এখন আপনিই বলুন, এত দুর্দান্ত একটা অফার আমি কি করে ছাড়তাম? কাজের ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন তিওয়ারি বাবু, কিন্তু জয়েন কি করে করব? ওই কেডি পাঠক কোর্ট থেকে অর্ডার নিয়ে আমার বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছে। আর যতদিন এই কেসের মীমাংসা না হচ্ছে আমি সিঙ্গাপুর যেতে পারবো না। যাবি রে তুই নিশ্চয়ই যাবি সিঙ্গাপুরে। আর এই কেডি পাঠক তোর কিচ্ছু বিগড়াতে পারবে না। ওর নামে তো আমি আইন মন্ত্রীর কাছে জানিয়ে রেখেছি। লাইসেন্স ওর বাজেয়াপ্ত হচ্ছে, আর সাজা সেই পাবে যেটা আমি চাই। আর সেই সাজা যেমন তেমন নয়, সাজা হলো মৃত্যু। তুমি দেখো, আমি কাউকে কিচ্ছু বলবো না। মেরো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ মেরো না। স্যার, অশোক মারা যায়নি, কিন্তু খুব বাজেভাবে আহত হয়েছে, কোমাতে আছে। আচ্ছা, প্রশ্ন এখন এটা উঠছে যে প্রাণঘাতী হামলাটা কে করেছিল ওর উপর, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কেন করলো। পুলিশ কি বলছে এই বিষয়ে? পুলিশ বলছে ওরা কোনো সূত্র পায়নি, কিন্তু আমি আপনার জন্য ব্যালিস্টিক রিপোর্টের কপি নিয়ে এসেছি। গ্লক 23 RTM1, গ্লক 23 RTM1, এটা তো রূপল মারা গেছে। ব্যালিস্টিক রিপোর্টটা কোথায়? স্যার, ড্রয়ারে আছে। গ্লক 23 RTM1, তোমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে কাগজপত্র তোমার বাড়িতেই রয়েছে? হ্যাঁ মিস্টার পাঠক, যতদূর আমার মনে আছে আমি ওই কাগজগুলো বেডরুমের ড্রয়ারেই রেখেছিলাম। গুড জব বরুণ, যেরকম আমি ভেবেছিলাম সেরকমটাই হয়েছে। আমি এই কাগজপত্রগুলোকে নিয়ে আদালতে যাচ্ছি, তুই হাসপাতালে যা। আর যখনই অশোকের জ্ঞান ফিরে আসবে আমাকে ফোন করিস। আচ্ছা স্যার। আমার হাতে কিছু ব্যালিস্টিক রিপোর্ট রয়েছে। প্রথম রিপোর্ট সেই গুলিগুলোর রয়েছে যেগুলোর সাহায্যে রূপলকে হত্যা করা হয়। সেই রিপোর্ট থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ওই গুলিগুলো গ্লক 23 RTM1 বন্দুক থেকে চালানো হয়েছিল। দ্বিতীয় রিপোর্ট, ইওর অনার, সেই গুলিগুলোর যেগুলো দিয়ে অশোকের ওপর হামলা করা হয়েছিল। এই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেই গুলিগুলো গ্লক 23 RTM1 থেকে চালানো হয়েছে। তৃতীয় রিপোর্ট, ইওর অনার, সেই গুলিগুলো যা দিয়ে রাজেশকে মারা হয়েছে। পার্থক্য শুধু এতটাই রয়েছে ইওর অনার, যে ওই বন্দুক
ব্লক 23 RTM 1 এর নতুন একটা সংস্করণ, ব্লক 23 RTM 2। বাবু কি নলেজ আপনার গান নিয়ে, কি বলবো আর। দরকার নেই কথা বলার, কেন কথা বলছেন? আপনি আপাতত এই কথাগুলো বন্ধ করুন। কি চালিয়ে যাচ্ছেন? আরটিএফ, বিটিএফ, রেঞ্জ 1, রেঞ্জ 2, নতুন পুরনো, কি হচ্ছে ইওর অনার? টাইম ওয়েস্ট। এইসব গানের ব্যাপারে এত জ্ঞান দিয়ে উনি কি প্রমাণ করতে চাইছেন আদালতে? কি সম্পর্ক এগুলো? না, সম্পর্কটা আপনি তখন বুঝতে পারবেন না যখন আপনি 10 মিনিট প্রতীক্ষা করবেন। আমি বললাম না আপনাকে একটু সময় দিন আমাকে বলার, হয়তো সাফল্য পাওয়া যেতে পারে। ইওর অনার, এটাকে আরো স্পষ্ট করার জন্য, প্রমাণ করার জন্য আমি খবরদার নিউজ চ্যানেলের কর্মকর্তা সিদ্ধার্থ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর, ডক্টর! দেশাইবাবু, দয়া করে বলুন আদালতকে আপনি যে সৌরভকে আত্মরক্ষার জন্য ওই বন্দুকটা আপনি দিয়েছিলেন। বন্দুকের মডেলটা কি ছিল দেশাইবাবু? মডেল, হ্যাঁ, কিন্তু ওটা ওই গানটাই ছিল যেটা পুলিশ গাড়ির মধ্যে থেকে বাজেয়াপ্ত করে, যেটা দিয়ে রাজেশকে হত্যা করা হয়, মানে হত্যার অস্ত্র। ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী ব্লক 23 RTF 2। রাইট। এটা বলুন যে যেই বন্দুকটা আপনি দিয়েছিলেন সৌরভকে, সেই সঙ্গে আপনি বন্দুকের কাগজপত্রগুলো দিয়েছিলেন। ওই কাগজপত্রগুলোর ওপর এইটা কেন লেখা আছে যে আপনি যেই গান সৌরভকে দিয়েছিলেন সেটা ব্লক 23 RTF 2 না, ব্লক 23 RTF 1 ছিল, মানে পুরনো মডেল। তার মানে এই পিস্তলটা আপনি ওকে দেননি, ওকে আপনি ব্লক 23 RTF 1 দিয়েছিলেন। সেই মডেলের গান ইওর অনার, যেটা থেকে রূপলের ওপর গুলি চালানো হয়েছিল, যেই কারণে রূপলের মৃত্যু হয়। সেই বন্দুকটা ইওর অনার, যেটা থেকে অশোকের ওপর গুলি চালানো হয়েছিল, আর অশোক এই সময় হাসপাতালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি কি ঠিক কথা বলছি নাকি না? মিস্টার পাঠক, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? অদ্ভুত বিষয়টা দেশাইবাবু, এত সহজ একটা বিষয় আপনি বুঝতে পারছেন না। সিম্পলি অনার, যখন দেশাইবাবু সৌরভকে ওই বন্দুকটা দেয়নি, তখন ওই বন্দুক দিয়ে সৌরভ কাউকে হত্যা কিভাবে করবে? প্রশ্ন এখন এটা উঠছে যে ওই বন্দুক দিয়ে হত্যা কে করলো, আর সে বন্দুকটাকে কখন বদলানো হয়? ইওর অনার, এটা স্পষ্ট যে ব্লক 23 RTF 2 দিয়ে, মানে এই বন্দুক দিয়ে, এই মডেলটা দিয়ে রাজেশকে মারা হয়, আর তারপর ওই বন্দুকটা ওনার গাড়িতে পড়ে থাকা বন্দুকটার সঙ্গে পাল্টানো হয়। কে বদলায়? দেশাইবাবু। আমি যতদূর জানি যে এই দুটো পিস্তলেরই মালিক আপনি 2009 সালে ব্লক 23 RTF 1 কিনেছিলেন, আর তার ঠিক 4 বছর বাদে যখন নতুন মডেল আসে RTF 2, তখন আপনি বাজার থেকে সেটাও কিনে ফেললেন। অদ্ভুত কথা মিস্টার পাঠক। আচ্ছা, গানে নতুন কোনো মডেল কেনা কি কোনো অপরাধ নাকি? না না না, কিন্তু এই সমস্ত বন্দুক কিনে মানুষজনকে হত্যা করা, সেটা তো যথেষ্টই দোষের না দেশাইবাবু? মিস্টার পাঠক, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি এত বড় চ্যানেল চালাই, সোসাইটিতে, মিডিয়াতে আমার একটা ইমেজ আছে, আর আপনি বলতে চাইছেন যে এইসব খুন, এইসব মার্ডার সব আমি করেছি? আর এইসব মার্ডার করবার পর আমি একটা এমন লোককে ফাঁসাবো যে 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 আমার চ্যানেলের এত বড় একজন রিপোর্টার, নাম্বার 1 রিপোর্টার, তাকে আমি ফাঁসিয়ে দেবো? 1 নম্বর রিপোর্টার আপনার চ্যানেলের যদি অন্য কোনো চ্যানেলে গিয়ে জয়েন করতে চায়, তখন তো রাখতে হবেই আপনার, যেরকমটা আপনার হয়েছিল, আর তার জন্য যা করার আপনি সেটা করেছেন। কি? সৌরভ চ্যানেল ছেড়ে দিত? আপনি জানতেন না এই বিষয়টা? না, ও আমাকে কখনো এটা বলেনি। হ্যাঁ, আমি মিস্টার দেসাইকে এই ব্যাপারে কিছুই বলিনি। আমি এই কথাটা শুধু রূপলের কাছে ডিসক্লোজ করি। এটা ছাড়াও নিশ্চয়ই আরো অনেক কথা আছে যা তুমি নিশ্চয়ই শুধুমাত্র রূপলের কাছেই ডিসক্লোজ করে থাকবে। আই এম সরি টু সে, আমি বলছি না, কিন্তু লোকে হয়তো ঠিকই বলে। আর অশোক যেটা সিডিতে দেখেছিল সেটাও হয়তো সত্যিই ছিল। অশোক তো অনেক কিছুই দেখেছে দেশাইবাবু, নিজের হত্যাকারীর চেহারাটাও দেখেছে ও। ব্যাস ওর জ্ঞান ফেরার অপেক্ষা একটা করছি আমরা। যখনই ওর জ্ঞান ফিরে আসবে, আসল হত্যাকারীর চেহারাটাও সামনে চলে আসবে। তো অপেক্ষা করুন মিস্টার পাঠক, কে মানা করছে? অপেক্ষা করুন, কিন্তু আপনি আমার পিছনে আদা জল খেয়ে কেন পড়ে আছেন? এই একটু গল্প করছি আমি আপনার সঙ্গে। উপহার দেওয়ার বেশ শখ রয়েছে না আপনার?
এই দেখুন একটা খুবই সুন্দর বেশ দামি একটা ঘড়ি রয়েছে আমার পকেটে। এবার এটা বলবেন না যে এই ঘড়িটাকে আপনি চিনতে পারছেন না। হ্যাঁ, আমি বলবো নাকি আপনি না, বলবেন? এই ঘড়ি আমি রূপলকে দিয়েছি। এবার আপনি বলবেন যে আমার আর রূপলের কোনো একটা সম্পর্ক ছিল, রাইট? আমি প্রশ্নটা করার আগেই আপনি বুঝতে পেরে গেলেন আর উত্তরটা দিয়ে দিলেন। বাবা ক্যা বাত হ্যায়। মিস্টার কেডি পাঠক, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, হ্যাঁ আমি রূপালকে এই ঘড়িটা দিয়েছিলাম, কেননা ও খুব ভালো একটা ইওর অনার ডকুমেন্টারি বানিয়েছিল, তার জন্য আমি ওকে এই ঘড়িটা দিয়েছিলাম। মিস্টার পাঠক, দ্যাট ওয়াজ আ গিফট। সেটা তো সময় বলবে। এটা বলুন যে আপনার এই ঘড়িটা ছাড়াও আপনি অনেক কিছুই গিফট দিয়েছিলেন রূপলকে, দিয়েছিলেন কিনা? পুলিশ রূপলের ঘর থেকে বেশ কিছু এরকম দামি জিনিসপত্র উদ্ধার করেছে, নেকলেস, হিরে বসানো আংটি ইত্যাদি ইত্যাদি। আর তদন্ত করার পর পুলিশ এটা জানতে পেরেছে যে আপনিই সেগুলোর দাম দিয়েছেন আর আপনি উপহার স্বরূপ দিয়েছিলেন ওকে। মিস্টার পাঠক, স্টপ ইট প্লিজ। ইওর অনার, আমি একজন বিবাহিত পুরুষ, আর মিস্টার পাঠক এইভাবে আমার ক্যারেক্টারের উপর পয়েন্ট আউট কিভাবে করতে পারেন? আর অশোক যে সিডিটা দেখেছিল তাতেও সেখানে সৌরভ আর রূপালী একসাথে। দেশেরবাবু, ওই যে সিডিটা ছিল যেটা অশোক দেখেছিল, বাস্তবে সেটায় রূপল আর সৌরভ নয়, রূপল আর আপনি ছিলেন। রাজেশ আপনাকে ব্ল্যাকমেল করছিল, আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকাও নিচ্ছিল। আরে সিদ্ধার্থ বাবু এসে গেছেন, বাহ কি দারুণ। দেবা তাড়াতাড়ি সিডিটা দে। আরে না না সিদ্ধার্থ বাবু, এত তাড়াতাড়ি কি করে দিয়ে দেবো? আরে ওই সিডিটা তো আমার জন্য সোনার ডিম দেওয়া মুরগি। কিন্তু তুই তো সব মিলিয়ে এটা দাঁড়াচ্ছে দেশাই বাবু যে আপনি রাজেশকে টাকা পয়সা দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, আর একদিন হঠাৎই আপনি রাজেশকে আপনারই অফিসে সৌরভের সঙ্গে দেখা করতে দেখেন। আপনি ভাবলেন যে রাজেশ সৌরভকেও ব্ল্যাকমেল করছে, তখনই আপনার মনে এই পরিকল্পনাটা খেলে যায়। এই কারণে আপনি ওই গানটা সৌরভকে দিলেন, ওর আত্মসুরক্ষার জন্য নয়, বরং আপনার এই পরিকল্পনাকে, আপনার প্ল্যানকে সফল করার জন্য। ভালো বলেছেন মিস্টার পাঠক। আই মিন, কি ধরনের চক্রান্ত? আপনি যাই বলছেন না, আপনাকে সেটাকে প্রুভ করতে হবে। ইউ নিড টু প্রুভ ইট। প্রমাণ করুন। না 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 না, প্রমাণ আমি করব না, প্রমাণ অশোক করবে, ও জ্ঞান ফিরে গেলেই। সরি টু ডিস্টার্ব ইউ পাঠক সাহেব, এরকম ইওর অনার কারোর সম্বন্ধে বলা উচিত নয়, কিন্তু যদি অশোকের ওখানে কিছু হয়ে যায়, মানে ও মরে যায়, তাহলে আপনার যে থিওরি সেটাও আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি ইওর অনার, আমার সহায়কের ফোন এসেছে, মনে হচ্ছে যে ওর জ্ঞান ফিরে গেছে অশোকের, যদি আপনি অনুমতি দেন তো। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ বলুন, বল। স্যার ব্যাড নিউজ, অশোক মারা গেছে। স্যার আমরা ওর থেকে কোনো ইনফরমেশন বের করতে পারি। আচ্ছা, क्या बात है, বেশ ভালো খবর বলুন। জ্ঞান ফিরে গেছে অশোকের তো? জ্ঞান ফিরতে কিছু বলতে পেরেছে? কোনো স্টেটমেন্ট দিয়েছে, কোনো বক্তব্য রেখেছে? স্যার হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি যে বলতে পারছে না গুলি লেগেছে। তো কার নাম নিয়েছে, কোনো নাম বলেছে কি? স্যার আপনি ঠিক করে শোনেননি, ও তো মারা গেছে, জ্ঞান আসবে কি করে ওর? আচ্ছা, ইন্সপেক্টর সাহেবকে বলো যে ওর বক্তব্য রেকর্ড করে তাড়াতাড়ি যেন আদালতে চলে আসেন। হ্যাঁ, তো দেশাই বাবু, সমাধান হয়ে গেছে সমস্ত রহস্যের, যেরকমটা আপনি বলেছিলেন। একটু অপেক্ষা করে নেই, খুব দূর তো না হাসপাতাল, ইন্সপেক্টর সাহেব চলে আসবেন। নাকি একটু আধটু সময় আপনি আদালতের বাঁচাতে চাইবেন? কি করবেন আপনি? রাজেশ আর রূপল দুজনকেই আমি খুন করেছি। অশোকের উপরে আমি হামলা করেছিলাম, আর সৌরভকেও আমি ফাঁসাই। যখন আমি জানতে পারি যে সৌরভ রাজেশের সঙ্গে দেখা করতে যাচ্ছে, আমার যে কোনো মূল্যে ওই সিডিটা চাই। তোমার যত টাকা লাগে তুমি আমাকে বলো, কিন্তু আমি আজকেই এই কেসের শেষ দেখতে চাই, ঠিক আছে? এর জন্য তো 1 খোকা লাগবে সাহেব। কি
আর যদি আজকেই ওই সিডিটা চান তাহলে রাত 10টায় গোড়াই ব্রিজে দেখা করুন। না 10টায় না, আরেকটু আগে, কেননা আজকে রাত 10টায় তোমারই অফিসে আরেকজন ক্লায়েন্টকে টাইম দিয়েছি। ঠিক আছে, প্রায় রাত 10:15টার সময় আমি সেখানে পৌঁছাই। আমি ওখানে শুধু বন্দুক আর খালি ব্যাগ নিয়ে পৌঁছাই, কারণ টাকা তো ওকে আমি দিতাম না। আমি পৌঁছেই ওর উপরে অ্যাটাক করি। ওকে মারবার পরে সিডিটা খুঁজে পাওয়ার জন্য আমি ওর পকেটে খুঁজে দেখি, কিন্তু তখনই আমি একটা গাড়ির আওয়াজ পাই। আমি বুঝতে পারি যে এই গাড়িটা সম্ভবত সৌরভেরই হবে, তাই দৌড়ে আমি ঝোপের পিছনে লুকিয়ে পড়ি। আর সুযোগ পেতেই আমি সৌরভের গাড়ির কাছে যাই। আমি সৌরভের গাড়ি খুলি আর গান এক্সচেঞ্জ করে নিই। সবকিছু আমি যেভাবে চাইছিলাম সেভাবেই হচ্ছিল। এক ঢিলে আমি 2টো পাখি মেরেছিলাম। যে লোকটা আমাকে ব্ল্যাকমেল করছিল আমি তাকেও মেরে ফেলেছিলাম। আর সৌরভ, কারণ সৌরভ আমাকে কখনো বলেনি যে সৌরভ চ্যানেল ছাড়তে চেয়েছিল, আর সেটা আমি জানতে পেরেছিলাম, আর সেই জন্য আমি ওকেও ফাঁসিয়ে দিই। সবকিছু আমার প্ল্যানের অনুসারেই হচ্ছিল জজ সাহেব, কিন্তু তখনই ওই রূপলের ফোনটা আসে। একটা খারাপ খবর আছে, ওই সিডিটা অন্য কারোর হাতে পড়ে গেছে, একটা নতুন ব্ল্যাকমেলার। রূপলকে আমি অনেক বোঝাই, অশোক আমাকে যেখানে বলেছিল সেখানে আমি রূপলকে নিয়ে যাইও। এখন একটা নতুন ব্ল্যাকমেলার, কিন্তু আমি কারোর থেকে কোনো সিক্রেট লোকাতে চাই না। আমাদের অ্যাফেয়ারের কথা শুনে তোমার বউয়ের কি রিঅ্যাকশন হবে আমার তাতে কিছু এসে যায় না। এটা তুই তখন বুঝিস নাই যখন তোকে প্রমোশন দিয়েছিলাম? আমার তাতে কিছু এসে যায় না। আমার কথা শোন, যদি আমার বউ জানতে পারে তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। তুই কি আমাকে ছেড়ে কথা বলবি না? আমি তোকে ছেড়ে কথা বলবো না। রূপলকে খুন করবার পর আমি ওখান থেকে পালাতে পারতাম, কিন্তু আমি পালাইনি, কারণ আমি জানতে চাইছিলাম ওই ব্ল্যাকমেলারটাকে। আর তখনই ওখানে মুখোশ পরে অশোক আসে। রূপলের লাশটা দেখেই ও পালাতে যায়। অশোক, তুই? আমি কাউকে খুন করিনি। তুই রূপলকে ব্ল্যাকমেল করছিলিস না? হ্যাঁ। সিডি কোথায়? সিডি কোথায়? দিচ্ছি। সিডি ছিল কিন্তু মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। আমি আর অশোক সিডি খুঁজতে থাকি, কিন্তু তখনই বরুণ এসে পড়ে। সেই জন্য আমি আর অশোক সিডি না নিয়েই ওখান থেকে পালিয়ে যাই। আমি ওকে 3 লাখ টাকা দিয়েছিলাম সিডি বিষয়টাকে গোপন রাখার জন্য। তারপরেও আরো 5 লাখ টাকা দিয়েছিলাম সৌরভের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। না দেশাইবাবু, আপনার অশোককে মারার প্রয়োজন পড়লো কেন? কিন্তু এতগুলো টাকা দেওয়ার পরও ও আমাকে ফাঁসাতে চেয়েছিল। আমার কাছে আর কোনো অপশন ছিল না, আর সেই কারণেই আমি ঠিক করেছি ওকেও আমি খুন করবো। কিন্তু ও বেঁচে যায়। দুর্ভাগ্যবশত ইওর অনার, অশোক আর বেঁচে নেই, মারা গিয়েছে ও। আপনি একটা নয় 3-3টে খুন করেছেন দেশাইবাবু। এতক্ষণ তো আপনি বলছিলেন ও মরেনি, বেঁচে গেছে। আর ওর স্টেটমেন্ট? দেশাইবাবু, কখনো কখনো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকিয়ে নিতে হয়। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত পক্ষ এবং সাক্ষীদের শুনানির পর এই আদালত সৌরভ আচার্যকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর সিদ্ধার্থ দেশাইকে এই সমস্ত খুনের অপরাধে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, না, এই সময় আমি আপনাকে কিছু বলতে চাই। শুনলাম যে আপনি ছুটিতে যাচ্ছেন। অল দ্য বেস্ট। আপনি সেখানে যান, সেখানে গিয়ে তাজা হাওয়ায় আপনি নিঃশ্বাস নিন, আর আপনার এখানে উপস্থিত না থাকার কারণে যে তাজা হাওয়া বইবে আমরা সেগুলোতে শ্বাস নেব। কি